বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে? মাইক্রোসফট এক্সেল নাকি? ওকে, সো মাইক্রোসফট এক্সেলের আমাদের আজকে প্রথম ক্লাস। তো মাইক্রোসফট এক্সেলটা আসলে কি এটাকে জানতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ক্লাস করেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে ক্লাস করেছি, তাই না? সো মাইক্রোসফট অফিস এক্সেল এর পুরো নাম হলো মাইক্রোসফট অফিস এক্সেল। সো এটা হলো মাইক্রোসফট অফিসের অফিস নামে যে প্যাকেজ সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটার একটা সফটওয়্যার, তাই তো নাকি? কারণ আমরা জানি যে মাইক্রোসফট অফিস একটা প্যাকেজ সফটওয়্যার। আমরা যে সফটওয়্যার প্রকারভেদগুলো পড়েছি তার মধ্যে জেনেছি যে এটা একটা প্যাকেজ সফটওয়্যার। প্যাকেজ বলতে কি বোঝায়? যেখানে একসাথে অনেকগুলো সফটওয়্যার থাকে। তো আমরা মাইক্রোসফট অফিস ইনস্টল করলে সেখানে আমরা একসাথে অনেকগুলো সফটওয়্যার পাই। তার মধ্যে একটা অন্যতম সফটওয়্যার হচ্ছে এক্সেল। সো এক্সেলটা আমরা কোথায় পাবো? আমরা যদি একটু স্ক্রিনটাকে শেয়ার করি। ওকে, তাহলে এক্সেলটা পেতে গেলে আমাদেরকে যেতে হবে স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে গিয়ে আমরা এখান থেকে এই যে আমাদের অল প্রোগ্রামগুলো আছে এখান থেকে আমরা সার্চ করব। তাহলে এক্সেলটা আমরা যদি ওল্ড ভার্সন ব্যবহার করে থাকি লাইক দ্যাট 2007, তাহলে সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস এক্সেল এইভাবে থাকবে নামটা। সেক্ষেত্রে তখন আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল দিয়ে আমরা এখানে সার্চ করেও দেখতে পারি, অথবা মাইক্রোসফট অফিস নামে একটা এরকম ফোল্ডার থাকবে, যেমন এই যে অভ্র কিবোর্ড, এরকম মাইক্রোসফট অফিস নামে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের আন্ডারে সবগুলো সফটওয়্যার থাকবে, ঠিক আছে? আমরা যেহেতু আপডেট ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমাদের এক্সেল থাকবে শুধু। সেক্ষেত্রে আমরা শুধু দিয়ে খুঁজে নিব এক্সেল। এখন বারবার খুঁজে নেওয়াটা তো আমাদের জন্য কষ্টকর, এই জন্য আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব, করার পরে মোর থেকে পিন টু কি করব, টাস্ক বার করে নিব। তাহলে আমাদের এটা টাস্ক বারে থেকে যাবে, আমাদের পরবর্তীতে এটা খুঁজতে হবে না। জাস্ট আমরা এখান থেকে একটা ক্লিক করব, করলে আমাদের এক্সেল ওপেন হয়ে যাবে। সো ওকে, আমরা এক্সেল ওপেন করার পরে এক্সেলের ইন্টারফেসটা হলো এরকম, যেখানে এক্সেল, তারপরে হোম আছে, নিউ আছে, ওপেন আছে, অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশন। সো আমরা হোমে থাকা অবস্থায় আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে। কি আছে? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এর বাইরে আমরা কিন্তু কিছু টেমপ্লেট, আমরা যদি মোর টেমপ্লেটে ক্লিক করি আমরা অনলাইন থেকে কিছু টেমপ্লেট পাবো। সো আমাদের টেমপ্লেটের প্রয়োজন নেই, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, হোমে যাচ্ছি, গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এবার আসি যে এক্সেলটা আসলে আমাদের কি কাজে লাগে, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তো ডেটা প্রসেসিং করি, পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশনে কাজ করি, বা অ্যানিমেশন বা ভিডিও, ছোটখাটো আমরা ভিডিও তৈরি করতে পারি, অ্যানিমেশন, এমনকি ডিজাইন পর্যন্ত আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারি। কিন্তু আমরা যদি এক্সেলের কাজটা একটু দেখি, এটার কাজটা একটু অন্যরকম। এক্সেল দিয়ে আমরা বড় বড় হিসাব নিকাশের কাজ এখানে খুব সহজেই করতে পারি, এবং এক্সেল দিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সফটওয়্যার পর্যন্ত তৈরি করতে পারবো, হিসাব নিকাশের সফটওয়্যার ইত্যাদি। বা আমাদের ব্যবসায়িক হিসাব, লেনদেন, বা বড় বড় প্রতিষ্ঠানের যে হিসাবের লেনদেনগুলো বা তাদের বেতন থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো, ব্যাংক বিমার হিসাবগুলো, এগুলো আমরা এই মাইক্রোসফট এক্সেল দিয়ে খুব সহজেই উপস্থাপন করতে পারবো। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা ফর্মুলা নামে একটা অপশন আছে। কি আছে? ফর্মুলা, যেটা দিয়ে খুব সহজেই আমরা বড় বড় গাণিতিক বিষয়গুলো এখানে সমাধান করতে পারি। তো আজকে আমরা একেবারে বেসিক বিষয়গুলো জানবো। প্রথম কথা হচ্ছে মাইক্রোসফট অফিসের যতগুলো সফটওয়্যার আছে তাদের যে ইন্টারফেসটা এটা কিন্তু একই রকম। যেমন এখানে ফাইল, তাই না? ফাইলের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেনু বারটা একই রকম, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট। এই যে ফর্মুলাটা এখানে আমাদের নতুন আছে, তাই না? পেজ লেআউট কিন্তু আমরা এর আগেও দেখেছি, ইনসার্টও কিন্তু এর আগে দেখেছি, কিন্তু ইনসার্টে এখানে কিছু বিষয় আলাদা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডেটা আছে, রিভিউ আছে, ভিউ আছে, হেল্প। এখন আমরা দেখি যে এক্সেলটার মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো ছোট ছোট ঘরের মতো, তাই না? এগুলোকে সেল বলা হয়। কি বলা হয়? সেল বলা হয়। তাহলে সেলগুলোর মধ্যে আবার ঠিকানা আছে, একটা নির্ধারিত, তার একটা অ্যাড্রেস আছে। তো এগুলো প্রত্যেকটা একটা সেল, যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সেল। আবার হলো এটাকে কি বলা হচ্ছে? এটাকে কলাম বলে। কি বলে? কলাম বলে। আবার এই পাশে যেগুলো আছে এটাকে কি বলে? সারি বলে। কি বলে? যেমন পত্রিকা পড়েছি, পত্রিকার কলাম 1, কলাম 2 এভাবে বলা থাকে না? যেমন পঞ্চম পৃষ্ঠার নিউজের পরবর্তী অংশ পঞ্চম পৃষ্ঠার দ্বিতীয় কলামে দেখুন এরকম লেখা থাকে না?
সো আমরা দেখবো পত্রিকার মধ্যে এরকম কলাম করা থাকে নিউজগুলো, তাই না? সো এটাকে বলা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কি এক একটা কলাম, সেখানে কতগুলো কলাম আছে। সো আমরা যদি এখানে দেখি মোটামুটি এখানে একটা লেটার টি পর্যন্ত আছে, তাই না? এবং আমরা চাইলে কলাম কিন্তু বাড়াতে পারবো। এখানে একটা ক্লিক করি, রাইট বাটন যদি ক্লিক করি, তাহলে এখানে আমরা কি করব, ইনসার্ট করব। ইনসার্ট করলে আমাদের কিন্তু বেড়ে গেল, তাই না? আচ্ছা, ইনসার্ট, আমরা কলাম এখানে বাড়াতে পারবো। তারপরে আমরা যদি এখানে দেখি সারি আছে এখানে আমাদের, আমরা চাইলে এটাও কিন্তু এখানে বাড়াতে পারবো। আচ্ছা, তাহলে এখন সারি কতগুলো আছে এখানে, আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখব যে আমাদের এখানে অনেকগুলো অসংখ্য সারি আছে, মানে অসংখ্য সেল এখানে আছে। সো এটার একটা নির্ধারিত হিসাব ছিল একসময় 5000 পর্যন্ত, এখন কতটা পর্যন্ত আছে এটা যদি আমরা দেখি, সম্ভবত 5000 কি 10000 পর্যন্ত এখানে আছে। তাহলে অনেক বড় একটা সংখ্যা, তাই না? তো আমরা যদি এখানে পেজ ডাউন করি, দেখি কতটা পর্যন্ত আছে, কত দূর যাওয়া যায় নাকি। পেজ ডাউন করলে কি হবে, অটোমেটিক পেজটা আমার নিচে ডাউন হয়ে যাবে। এই যে পেজ ডাউন, ঠিক আছে, এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও কাজে লাগে। তো সম্ভবত 10000 আছে, আমরা দেখি আসলে কতটুকু আমরা পাই। ওকে, 10000-এরও বেশি আছে, তার মানে অসংখ্য আছে এখানে, আমরা অসংখ্য কাজ কি করতে পারবো, করতে পারবো। একটা শীট, এখন এইটাকে বলা হচ্ছে শীট, পুরোটাকে কি বলা হচ্ছে, শীট। তাহলে এখানে আমরা জানলাম হলো এটা হলো কলাম, এগুলো হলো রো, এবং কলামগুলো একটা নাম আছে, যেমন এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, তাই না? এবং সারিগুলোরও এক একটা কি আছে, নাম আছে, যেমন 1 2 3 4, মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো হলো সারির কি নাম্বার। এখন আমি যদি বলি এইটার আসলে নাম্বার কি, এটা একটা ঠিকানা আছে, কি আছে, ঠিকানা আছে, এক্স্যাক্টলি। আমরা যদি এইখানে দেখি, এখানে তার ঠিকানাটা দেখাচ্ছে D6, এই ঠিকানাটার নাম কি, D6, এই সেলটার ঠিকানা হলো D6। কেন D6, এই যে এটা ডি এর মধ্যে আছে, কি আছে, ডি কলাম, এবং হলো 6 নাম্বার ঘর, কয় নাম্বার, 6 নাম্বার ঘর, যার কারণে D6। আমরা যদি এইখানে যাই তাহলে এটা C6, আমরা যদি এইখানে যাই তাহলে এখানে F1, এটা কি F1, তার F সারির 1 নাম্বার এসে অবস্থান করতেছে, ক্লিয়ার? এটা হলো তার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমাদের কেন জানতে হবে, কারণ এই অ্যাড্রেসটাকে আমাদের মেনশন করে অনেক কাজ করতে হবে, অনেক ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হয়। ওকে, এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? এখন এই পুরো অংশটাকে বলা হচ্ছে শীট, কি বলা হচ্ছে, এটা শীট 1। আমরা চাইলে এই শীট 1টা এটা নামও চেঞ্জ করতে পারি, আমি যেখানে নাম দেই আমার নামে দিতে পারি, পারি না? তো আমি আমি চাচ্ছি যে আমার এখানে একটা শীট হোক, প্রত্যেকের নামে একটা করে শীট হবে, বেতন স্যালারি নাকি। সো এই যেখানকার প্লাস বাটন আছে, এখান থেকে আমরা নিউ শীট নিতে পারবো, শীট 2। সো এখানে আমি দিলাম কি আজাদ, এ জেড এ ডি নাকি। তারপর আমরা একটা দিলাম, এখানে লিখলাম কি আশিক, ASHIK, আশিক। তাহলে প্রত্যেকটা শীট কিন্তু এখন আলাদা, তাই না? এখন এই জায়গাতে আমরা আসলে কি কি কাজ করতে পারি, আমরা এই জায়গাগুলোতে লিখতে পারি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে লিখেছি ঠিক একইভাবে লিখতে পারি। সেখানে প্রতিটা সেলের মধ্যে লেখা হয়, প্রতিটা সেলে লিখতে পারি। সো আমরা যদি এখানে লিখি যে কি লিখি, আমি লিখছি HSIT, লিখলাম। তাহলে এটা কিন্তু আমার মূলত লিখেছি কোথায়, এর এই জায়গায়, কিন্তু এই পর্যন্ত চলে আসছে, তাই না? কেন চলে আসছে, একটু লাইনটা লম্বা, কিন্তু আমি যদি এটাকে এখানে টেনে এই পর্যন্ত দেই তাহলে আমরা দেখতে পাবো যে এটা এই সেলের মধ্যে আছে, তাই না? তো আমরা একটা এখানে কি করব, আমরা যেমন টেবিল করেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, ঠিক একই রকম ভাবে এখানে ছক করে কাজগুলো করতে পারি, তাই না? তো আমি চাচ্ছি এখানে এখন লিখি, প্রথমে এখানে লিখবো কি এসএল নং, আচ্ছা এসএল নং না, আমরা দিচ্ছি আইডি নং, কি দিব, আইডি নং, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, তাই না? এখন দেখেন এটা কিন্তু আমাদের এই যে এমপ্লয়ি নংটা ভিতরে চলে গেছে নাকি, নংটা কোথায় চলে গেছে, ভিতরে। তো আমরা যদি এখানে একটা ডাবল ক্লিক করি তাহলে আমার যতটুকু জায়গা দরকার সে অটোমেটিক এই সেলটা নিয়ে নিবে, ঠিক আছে? কোথায় ক্লিক করতেছি, এই যে উপরে এই জায়গাটাতে আমরা ক্লিক করতেছি। তো এখানে যদি আমি একটা ক্লিক করি অটোমেটিক সে সেলটা জায়গা নিয়ে নিবে। কিন্তু আমরা এটাকে এই সেলের মধ্যে রাখবো না, এটাকে একটু অন্যভাবে উপস্থাপন করব, একটা হেডলাইন হিসেবে।
আচ্ছা, তাহলে কি থাকতে হবে? আইডি নং, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন। আচ্ছা, আমরা এটা এমপ্লয়ীদের বিষয়টা আজকে যাব না। আজকে আমরা একটু যেতে পারি হলো আয় ব্যয়ের একটা হিসাবে যেতে পারি নাকি? যেমন আমরা দিতে পারি ডেট, তারপরে হলো আমরা যদি বাংলা এটাকে লিখি, হুম বুঝি নাই না, ওটা পরে শিখবো আমরা আস্তে আস্তে। আগে আমরা যাব হলো এখানে দিতে পারি তারিখ, তারিখের পরে আমরা যাব হলো আয়ের বিবরণ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হতে পারে সেটা দিয়ে আমরা শিখি। তারপর রয়েছে ব্যয়ের বিবরণ, তাহলে আয়ের বিবরণ, ব্যয়ের বিবরণ। তারপর আমরা কি দিতে পারি যে ঘাটতি কি থাকে, ঘাটতি অথবা কি থাকে উদ্বৃত্ত, নাকি? এই দুইটা জিনিস তো থাকে, তাই না? উদ্বৃত্ত, উদ্বৃত্ত বানানটা হবে যদি কোনো বানান নিয়ে কোনো কনফিউশন থাকে বা লিখতে অসুবিধা হয় তাহলে আমরা গুগল ক্রোমে চলে যাব। এটা একটা টেকনিক, আমরা গুগল ক্রোমে গিয়ে এখানে আমরা সেই বানানটা লিখতে পারি। অবশ্যই আমরা ইউনিকোড ফরম্যাটে লিখব। তাহলে উদ্বৃত্ত, তাহলে এই যে আমাদের এটা হলো বানানটা, উদ্বৃত্ত অবলিক ঘাটতি। আচ্ছা দেখি লিখে, ঘাটতি, তাই না? এটা ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা নিয়ে নিলাম, এক্সেলে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। সেরকম কিছু বানান আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না, আমাদের মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা তখন সেই বানানটাকে এভাবে সার্চ করে নিতে পারি, তাহলে আমাকে সেখান থেকে আমরা সহজে পেয়ে যাব। তাহলে তারিখ, আয়ের বিবরণ, ব্যয়ের বিবরণ, তারপর হলো উদ্বৃত্ত ঘাটতি। আরো কিছু আমরা অ্যাড করতে পারি। আয়ের বিবরণ আমরা যদি এখানে একটা সেল অ্যাড করি, তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সেটাই করছি আমরা, ইনসার্ট। তো আমরা ইনসার্টে ক্লিক করলে কি হবে, আমাদের এই পাশে একটা সেল তৈরি হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারছি। আমাদের কন্ট্রোল জেড দিচ্ছি আবার, আমার এই জায়গাটাতে আমি সিলেক্ট করলাম, পরে এখানে রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্ট করব। ইনসার্ট করলে আমার তার পাশে একটা কি হয়ে যাবে, সেল তৈরি হয়ে যাবে। তাহলে আয়ের বিবরণ দিয়ে আমরা দিব কি, পরিমাণ। তারপরে ব্যয়ের বিবরণ দিয়ে আমরা এর পাশে এখানে ক্লিক করে ইনসার্ট একটা সেল করব, এখানে লিখব কি, পরিমাণ। ওকে, তাহলে মোটামুটি এটা হলো আমাদের ফরম্যাটটা। এই অনুযায়ী আমরা একটা কাজ এখন কাজ করব। তাহলে এখন আমাদের জায়গা হলো কতটুকু, আমাদের কাজ করব এইটুকু এরিয়া জুড়ে, তাই না? আমাদের কাজের জায়গাটা হলো, আমাদের শিপ ধরে দেখাই, এই জায়গাটা হলো আমাদের কাজের এরিয়া, এর বাইরে তো আমাদের কাজ নেই। আচ্ছা, এর বাইরে একটা ঘর থাকতে পারে, সেটা হলো মন্তব্য। কি থাকতে পারে, মন্তব্য একটা রাখতেই পারি আমরা, সেটা যে কোনো কাজে ব্যবহার হতে পারে। ওকে, আমরা এখন এই পুরো জায়গাটা, তাহলে আমাদের এক মাসে আয় হতে পারে বা কতগুলো আয়ের উৎস থাকতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে কিছু সেল নিয়ে নিব। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আমাদের 10টা সেলকে ব্যবহার করব, কয়টা, আমরা 10টা রো এবং কলাম ব্যবহার, তাহলে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, করে 10 পর্যন্ত আমাদের ব্যবহার হবে, দেন এখানে আমাদের রেজাল্ট নিয়ে আসবো মোট, তাহলে 11টা নিব, তাই তো? আমরা এখান থেকে শিফট ক্লিক, এখানে একটা ক্লিক করব, করার পরে শিফট ধরে 11তে একটা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমরা কি করব, এটার মধ্যে আমরা এইখান থেকে ক্লিক করব, আমরা বর্ডার দিয়ে দিব, কি দিয়ে দিব, বর্ডার, আমরা অল বর্ডার করে দিব এটাকে। অল বর্ডার করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়ে গেছে, আমাদের একটা টেবিলের মতো হয়ে গেছে, তাই না? আমাদের বর্ডার লাইন চলে এসেছে। সো এখন আমরা এইখান থেকে এই পর্যন্ত এইটাকে একটা কাজ করব, আমরা এটা কোনো মার্জ সেল করে দিব। কি করে দিব, আমরা যদি এইখানে দেখি আমাদের যে একটা অপশন আছে মার্জ এন্ড সেন্টার, তাই না? এটা করে দিলাম, তাহলে আমার এই সেলগুলো সবগুলো কি হয়ে গেল, একটা সেল হয়ে গেল। ঠিক আছে, সো এখন আমরা এটা হেডলাইনটাকে
আমরা একটু বড় করতে পারি। সো এখান থেকে আমরা ফন্ট থেকে কি করব, ফন্ট সাইজটাকে 20 করে দিলাম। দেন এখানে আমরা কন্ট্রোলটার ভি দেই। আমরা এখানে আরেকটা সেল নিব নিচে, কি করব, ইনসার্ট। এটাকেও ঠিক এই পর্যন্ত আমরা কি করে নিব, আমরা বর্ডার দিয়ে দিব। দেন এটাকে আমরা কি করব, মার্জ সেল করে দিব। এখান থেকে করা যায়, অথবা আমরা এখান থেকে করে ফেলবো মার্জ সেল। সো কোম্পানির নামটাকে আমরা কন্ট্রোল এক্স দিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম, কাট করলাম, করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমরা 20 দিচ্ছি। এখন আমরা এখানে লিখে দিব আমাদের মাসিক আয় ও ব্যয়ের বিবরণী। ঠিক আছে, তাহলে এটা একটু অবশ্যই আমরা একটু ছোট করব, 16 করতে পারি, বোল্ড করতে পারি। ওকে, এটা আমরা একটা রোবটও একটা ফন্ট ব্যবহার করতে পারি, রোবটও দিয়ে আমরা বোল্ড করে দিই 20 থেকে, চাইলে আমরা এটাকে আরেকটু 24 করে দিলাম। তো চাইলে এই দুইটা সেলকে এখন আমরা মার্জ সেল করতে পারি। কি করতে পারি, এই যে মাঝখানে একটা দাগ আছে, এটা চাইলে আমি মার্জ সেল করে দিতে পারি। আমরা কি করব, মার্জ এন্ড সেন্টার, ক্যান্সেল, এখানে ক্লিক করব, করে মার্জ এন্ড সেন্টার করব। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, অথবা আমরা কি করব, এখানে একটা কাজ করা যায়, এই জায়গাতে গিয়ে আমরা কি করব, মাঝখানে কোনো বর্ডার রাখবো না। কি রাখবো না, এই যে দেখ, নো বর্ডার দিলে পুরোটাতে বর্ডার থাকবে না, আমরা দেব কি চারপাশে থাকবে আউটসাইড। প্রথমে আমরা নো বর্ডার করে নিই, নো বর্ডার। নো বর্ডার করলে এখানে আর কোনো বর্ডার নেই। এখন আমরা শুধু জাস্ট কি করব, এই পাশে আর এই পাশে বর্ডার দিব। সো এই ক্ষেত্রে যেমন আমরা লেফট বর্ডার দিলাম, আর এই পাশ থেকে আমরা কি করব, রাইট বর্ডার। এবং এইটাতে শুধু আমরা কি করব, টপ বর্ডার দিব। এইটাতে শুধু কি করব, আমরা বটম বর্ডার প্রেস করব। ওকে, এইভাবে করে কিন্তু আমরা এটাকে করতে পারি। এর বাইরেও এই সেলগুলোকে আমরা বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারি। সো এটাকে আমরা সিলেক্ট করি, করে এটাকে আমরা কি করব, সেন্ট্রাল করে দিব, লেখাগুলোকে কি করে দিব, সেন্ট্রাল। ওটা হেডলাইন যেহেতু, এটাকে আমরা বোল্ড করব। ওকে, তারপরে আমরা আসি, এখানে আমরা তারিখ দিব। সো তারিখ আমরা সচরাচর যেভাবে দেই, আমাদের যেই ধরেন আমাদের আছে কয় তারিখ, 25 তারিখ, 25/04/24, তাই না, তারিখ দিলাম। তারপর আমরা কত দিব, 25/04, ওকে, আচ্ছা 24, আচ্ছা এটা হবে কত আমাদের 26। সো এইভাবে করে আমরা কিছু দিতে পারি। সো ফর এক্সাম্পল আমরা এটাকে জাস্ট কপি করব। কি করব, তো কপি করার জন্য আমরা এই সেলটা ধরে যদি এখানে টানি, অটোমেটিক এটা কপি হয়ে যাবে। সো এখানে 24, 25, 26, 27 এটা একটা সিরিয়াল হয়ে আসে। সো আমরা এটা ফর এক্সাম্পল রাখছি, এটা নিয়ে পরে আরো কথা বলবো ডেট ফরম্যাট নিয়ে। আজকে শুধু আমরা বেসিক বিষয়টাকে জানবো। সো আয়ের বিবরণীটাকে, এটাকে আমরা এখন কি করতে পারি, ডাবল ক্লিক করব, যাতে তার যতটুকু সেল প্রয়োজন সে ততটুকু নিতে পারে। আমাদের যে বেশি পরিমাণ সেলটা আছে সেটা যাতে কি হয়, কমে যায়। ওকে, তাহলে আমাদের সুন্দরভাবে এটা হয়ে গেল। তারিখের জায়গাটা তো আমরা সুন্দর করি। আচ্ছা, এইখানে আমরা লিখবো মোট, তাই না। সো মোটটা আমাদের কিন্তু আসবে কোথায়, এইখান পর্যন্ত আমরা মার্জ সেল করতে পারি। মোট করলাম। ওকে, তাহলে এখন যদি আয়ের বিবরণ আমরা দেই, তাহলে এখানে আয়ের বিভিন্ন বিবরণ হতে পারে, যেমন আমাদের কি থেকে আয়, কোর্স থেকে, তারপর হলো কি কম্পিউটার বিক্রয়, তারপর কি হতে পারে
মাউস বিক্রয়, তারপরে হলো আইটি সাপোর্ট, তারপরে কি হতে পারে আমাদের গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, অনলাইন রেজিস্ট্রেশন, স্পিকার বিক্রেতা ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে একটা প্রতিষ্ঠানে, তাই না? ফর এক্সাম্পল আমরা এখানে ধরলাম, সো আমাদের লেখাগুলো কি হয়ে গেছে, অ্যাক্রস হয়ে গিয়েছে। সো আমরা এখানে আবার ডাবল ক্লিক করে এটার পজিশনটাকে ঠিক করে দিলাম। এন্ড পরিমাণ, এটা হলো আয়ের বিবরণ, পরিমাণ কয় টাকা, এখন কোর্স থেকে ধরলাম আমরা 10,000 টাকা, কয় টাকা, 10,000 টাকা। তারপর হলো কম্পিউটার বিক্রয় কত, ধরে নিলাম 20,000 টাকা। মাউস বিক্রয় কত, 500 টাকা। তারপর আইটি সাপোর্ট কত, 2,000 টাকা। গ্রাফিক ডিজাইন থেকে কত, 15,000 টাকা। মার্কেটিং থেকে কত, 5,000 টাকা। ওকে, অনলাইন রেজিস্ট্রেশন কত, ধরে নিলাম 500 টাকা। স্পিকার বিক্রয় 500 টাকা। ওকে, তাহলে এই যে সংখ্যাগুলো আসছে এটা হলো পরিমাণ, তাই না? তো এই পরিমাণগুলোকে আমরা কিন্তু সুন্দরভাবে যোগ করতে পারি, কি করতে পারি, তো এখানে আমরা মোট টানতে হবে, তাই না? তাহলে আমরা সচরাচর কি করে থাকি, আমরা একটা ক্যালকুলেটর নিব, নেওয়ার পরে সবগুলো যোগ করে এখানে বসাবো, তাই তো? কিন্তু আমাদের এক্সেলে আমাদের সেটা আমরা করব না। এখানে কি করব, আমরা জাস্ট এই সেলটাতে ক্লিক করব, করার পরে এইখানে একটা অপশন আছে, সেটা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে সাম বলা হয়। এই জায়গায় আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা সাম নিব, কি নিব, সাম নিব। সাম নেওয়ার পর অটো আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সেলের মধ্যে আমার যা আছে এটার পুরো একটা সে সাম করবে, যোগ করবে, ঠিক আছে? সো আমরা যদি ইন্টার প্রেস করি, অটোমেটিকলি সে এখানে সাম করে দিয়েছে আমাকে। সো আমি যদি এইখানে কি করি, এই 500 টাকার জায়গায় যদি এখন আমি 600 টাকা করে দেই, তাহলে অটোমেটিক আমার এখানে 100 টাকা বেড়ে যাবে। আমরা 600 করি, বেড়ে গেছে। তাহলে আমার এই কাজটা একবার করে দিলে এখানে আমার আগামী মাসের জন্য এই শীটটা আমরা ব্যবহার করতে পারবো, আমাদের অটো করা আছে, আমাকে কোনো কিছু আর করতে হবে না। এখন যদি আমরা ব্যয়ের বিবরণীতে যাই, ধরলাম যে ব্যয়ের বিবরণী এটা আমরা টেনে নিয়ে আসি, লিখা আমরা নতুন করে লিখছি না, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পরিমাণ, পরিমাণের জায়গায় আমরা কি দিতে পারি, ধরে নিলাম যে এখানে 5,000, এখানে 15,000, এখানে 2,000, এখানে 5,000, এখানে 5,000, 50,000 হয়েছে কিনা, আবার 50,000 তো লস হয়ে যাবে। আচ্ছা, মার্কেটিং এ ধরে নিলাম যে 400, অনলাইন রেজিস্ট্রেশন 200, স্টিকার, ফর এক্সাম্পল আমরা এগুলো এইভাবে দিলাম। ওকে, তাহলে এইটারও আমরা এখন একটা কি করব, ক্যালকুলেশন করব নাকি? তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের এইটা যদি ধরে আমরা এখানে টেনে দেই, আমার অটোমেটিক এখানে সামটা চলে আসবে, ঠিক আছে? আমাকে নতুন করে টানা লাগলো না, জাস্ট আমি এখানে এই যে একটা প্লাস বাটন আছে এটা ক্লিক করে এখানে টেনে দিলাম, আমার কি হয়ে গেল, এই আমার ক্যালকুলেশনটা সে আমাকে দিয়ে দিল। এখানে যেমন জিরো, এখানে কিছুই নেই, তাই না? তো এখানে আমার প্রয়োজন নেই, এখানে আমি চাইলে মোড লিখতে পারি, তাই না? এটারও মোড লিখে ফেললাম। ওকে, এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, উদ্বৃত্ত অবলিক কি ঘাটতি। তাহলে উদ্বৃত্ত এবং ঘাটতিটা এখানে টোটাল আসবে, তাই না? তাহলে উদ্বৃত্ত এবং ঘাটতিটাকে চাইলে আমরা এইভাবে ধরতে পারি, এখান থেকে আমরা কি করব, পুরোটাকে ধরে মার্জিন সেন্টার, এবং এটার পজিশনটা আমরা কোথায় রাখতে পারি, এই যে সেন্টার পজিশন করে দিব। ওকে, এর পাশাপাশি আমরা টেক্সট অ্যালাইনমেন্টটাও চেঞ্জ করতে পারি, সেটা হলো আমরা এইভাবে রাখবো, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে এখানে অপশনগুলো আছে অ্যালাইনমেন্ট থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। সো অ্যালাইনমেন্ট এখানে কি আমরা একটা সেন্ট্রাল করে দিলাম আগে, তাই না? আমি সেন্ট্রাল না করে যদি এই পাশে করে দিতাম তাহলে আমার এখানে লেগে যেত নাকি? তো সেন্ট্রাল অ্যালাইন করে দিয়েছি আমরা।
তারপরে কি আছে আমাদের, এই যে এখান থেকে টেক্সট ডিরেকশনটা কেমন হবে, আমরা এইভাবে আড়াআড়ি করে দিব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম এটা, তাই না? ওকে, এখন হলো তার মানে উদ্বৃত্ত ঘাটতি তো এখানে আসবে না, এই জায়গায় আসবে টোটালটা, তাই তো? তো উদ্বৃত্ত অথবা ঘাটতি, উদ্বৃত্ত এবং ঘাটতি, উদ্বৃত্ত বলতে কি আমার যদি লাভ হয় তাহলে উদ্বৃত্ত থাকবে টাকা, আর যদি লস হয় তাহলে ঘাটতি থাকবে, মাইনাস হবে নাকি? তাহলে আমরা এখানে একটা এখন ফাংশন ব্যবহার করব। সো এখানে আমরা একটা সাম নিব। তো সামটা কি করব আমরা, সাম ইকুয়াল হলো কি আমাদের আয় থেকে ব্যয় বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে আমরা আয়ের সেলটাকে সিলেক্ট করব, আয় এটা সেল, তারপর কি দিব, মাইনাস দিব নাকি, মাইনাস দিয়ে এই সেলটাকে সিলেক্ট করব, করার পর আমরা ইন্টার দিব। তাহলে আমার কি আসছে, পজিটিভ নাম্বার আসছে নাকি, তার মানে আমার এটা উদ্বৃত্ত। এখন ফর এক্সাম্পল এই জায়গাতে যদি আমি 40-এর জায়গায় 4000 40,000 করি, তাহলে ঘটনাটা আমার কি ঘটছে, মাইনাস হয়ে গেছে, আয় আমার কম ব্যয় হয়েছে বেশি, তাহলে আমার এটা কি হয়েছে, মাইনাস হয়েছে। সো চাইলে এখানে আমরা কোনো মন্তব্য করতে পারি। সো এই হলো আমাদের একটা ছোট্ট একটা আয় ব্যয়ের হিসাব, আমরা এইভাবে করে কিন্তু করতে পারি, পারা যাবে, এই জিনিসটা করা যাবে। এখন খুব কঠিন কিন্তু কাজ না, জাস্ট আমরা এখানে ফরম্যাটটা একটা করব, আর এখানে আমরা কিছু কি করব, ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। সো এর পরবর্তী ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এখানে একটা কিভাবে একটা ফরম্যাট তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করলাম, এবং চাইলে আমরা এটার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা যদি চাই সুন্দর করে এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল করলাম, এবং আমরা চাইলে এই যে এই সেলগুলো আছে এগুলোকেও কি করতে পারি, সুন্দরভাবে কালার করে দিতে পারি, কালারফুল করে করতে পারি, ফন্টস কালারটা আমরা হোয়াইট দিয়ে দিতে পারি, নিজের মতো করে এটাকে কি করা যাবে, আমরা ডেকোরেশন করে নিতে পারি। সো মোটের যে এটা আছে এটাকে আমরা কি করি, এই কালার দিয়ে দিই, এটাকে হোয়াইট করি এবং এটাকে বোল্ড করব, এটার অ্যালাইনমেন্টটা আমরা সেন্ট্রাল করি, এগুলো সেন্ট্রাল করি, মোডটাকে এই পাশে করি, ঠিক আছে, এবং এই মোডটাকেও রাইট অ্যালাইন করি, তাহলে এইটার এটা এখানে সহজে বোঝা যাবে। তাহলে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আশা করছি নেই, প্রশ্ন আছে কোনো? ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য। আমরা এটা হোমওয়ার্ক করব, প্র্যাকটিস করব সবাই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবারও কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।